বাংলাদেশ একটি চুক্তি সই করেছে যেখানে লেখা আছে চীনের সাথে নতুন বাণিজ্য চুক্তি করলে আমেরিকা সব শুল্ক সুবিধা বাতিল করে দিবে। কল্পনা করুন, আপনি বাড়ি ভাড়া দিলেন। ভাড়াটিয়া বলল, আমি ভাড়া দেব ঠিকই, কিন্তু ভাড়ার থেকে কম ভাড়া দেব। শর্ত হলো পাশের বাড়িওয়ালার সাথে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না, করলে আমি ভাড়া বন্ধ করে দেব। আপনি কি এই শর্ত মানবেন? বেশিরভাগ মানুষ বলবে না, কিন্তু বাংলাদেশ ঠিক এইরকমই একটা পরিস্থিতিতে পড়ে গেছে। এবং এটা কোনো রূপক গল্প না, এটা আমেরিকার সাথে ইউনুস সরকারের করা চুক্তি। আজকে আমরা এই চুক্তি নিয়েই কথা বলবো। 2025 সালে এপ্রিলে আমেরিকা বিশ্বের বহু দেশের উপর উচ্চ শুল্ক আরোপ করে। বাংলাদেশের পণ্যের উপর সেই শুল্ক হয়েছিল 37%। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 8 থেকে 20%, যা আমেরিকায়, বেশিরভাগটাই তৈরি পোশাক আর এমজি সেক্টর। এই শুল্কের চাপ সামলাতে গিয়ে বাংলাদেশ আমেরিকার সাথে একটা রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট করেছে। চুক্তির নাম আমেরিকা বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা অ্যান্ড দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ অন রিসিপ্রোকাল ট্রেড। শুনতে মনে হচ্ছে না পরস্পর সমান অধিকার? রিসিপ্রোকাল মানে পারস্পরিক, কিন্তু ভেতরে গেলে দেখবেন এই চুক্তিটা মোটেও সমান নয়। এই চুক্তিতে এমন 3টা ধারা আছে যেগুলো বাংলাদেশের কূটনৈতিক স্বাধীনতার উপর সরাসরি শর্ত চাপিয়েছে। কিন্তু সেই ধারাগুলো দেখার আগে একটু বুঝি চীনের সাথে সম্পর্কটা আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কারণ সেটা না বুঝলে ধারাগুলো পড়লেও বুঝবেন না কেন এতটা বড় সমস্যা। বাংলাদেশের মোট আমদানির প্রায় 25 থেকে 30% আসে চীন থেকে। কাপড়ের কাঁচামাল, যন্ত্রাংশ, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স এসবের বড় অংশ চীন থেকেই আসে। পদ্মা সেতু রেল সংযোগ, কর্ণফুলী টানেল চীনা বিনিয়োগের বড় উদাহরণ। অর্থাৎ চীনকে বাদ দেওয়া মানে শুধু একটা দেশকে বাদ দেওয়া না, বাংলাদেশের পুরো উৎপাদন শিল্পের সাপ্লাই চেইন ঝুঁকিতে পড়া। পোশাক কারখানায় যে মেশিন চলে, সেই মেশিনের যন্ত্রাংশ কোথা থেকে আসে? চীন থেকেই। সেই সাপ্লাই চেইন ব্যাঘাত ঘটলে লাখ লাখ শ্রমিকের জীবিকা সংকটে পড়বে। অনেকে বলতে পারেন চীনের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ। চীন ঋণ দেয়, পরে ফেরত দিতে না পারলে বন্দর বা অবকাঠামো নিয়ে নেয়। শ্রীলঙ্কা এই সবচাইতে বড় উদাহরণ। এটা একটা যৌক্তিক বিতর্ক। চীনের বিনিয়োগের ঋণ ফাঁদের অভিযোগ নিয়ে আলোচনা হওয়া উচিত, কিন্তু এখানে আসল প্রশ্নটা আলাদা। প্রশ্নটা এই না যে চীন ভালো না খারাপ, প্রশ্নটা হলো এই সিদ্ধান্ত নেবে কে? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের নির্বাচিত সরকার, নাকি আমেরিকা নির্ধারণ করবে বাংলাদেশ কার সাথে চুক্তি করবে, কার সাথে চুক্তি করতে পারবে না? তুলনামূলক উদাহরণ দেখুন। ভারত আমেরিকার কৌশলগত বন্ধু, কিন্তু রাশিয়ার থেকে তেল কেনে, রাশিয়ার অস্ত্র ব্যবহার করে। তুরস্ক ন্যাটো জোটের সদস্য, তবুও রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। সৌদি আরব আমেরিকার ঘনিষ্ঠ, তবুও চীনের সাথে বাণিজ্য করে, ব্রিক্সে যোগ দেওয়ার কথাও বলেছে। এই দেশগুলো আমেরিকার অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশকে কেন নিতে হবে? এটাকে বলে ফলস ডিলিমা। হয় আমার সাথে থাকো, নয়তো শাস্তি পাও। কূটনীতিতে সাধারণত মাঝামাঝি পথ থাকে। এবার দেখুন এই চুক্তি সেই পথ কিভাবে বন্ধ করে দিয়েছে। আর্টিকেল 4.3 সাবসেকশন 4 বলছে, যদি বাংলাদেশ কোনো নন মার্কেট কান্ট্রি এর সাথে নতুন দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে যা এই চুক্তিকে ক্ষুণ্ণ করে, তাহলে পরামর্শের পরে সমাধান না হলে আমেরিকা এই চুক্তি বাতিল করে পুনরায় 37% শুল্ক আরোপ করতে পারবে। নন মার্কেট কান্ট্রি এই টার্মটা আমেরিকার আইনে নির্দিষ্ট। এই তালিকায় আছে চীন। মানে কি দাঁড়ালো? বাংলাদেশ যদি ভবিষ্যতে চীনের সাথে কোনো বাণিজ্য চুক্তি করে, আমেরিকার সেই চুক্তি যদি পছন্দ না হয়, সে ওই চুক্তি বাতিল করতে পারবে। আর্টিকেল 3.2 সাবসেকশন 2 বলছে, বাংলাদেশ যদি এমন কোনো নতুন ডিজিটাল বাণিজ্য চুক্তি করে যা আমেরিকার মূল স্বার্থ ক্ষুণ্ণ করে, তাহলে পরামর্শ ব্যর্থ হলে আমেরিকায় চুক্তি বাতিল করে আগের 37% ফিরিয়ে দিতে পারবে। এখন চিন্তা করুন, ডিজিটাল অবকাঠামোতে চীনের বিনিয়োগ কিন্তু বাংলাদেশে আছে। হুয়াওয়ে, ZTE এর মতন কোম্পানি এখনও কাজ করছে বাংলাদেশে। ভবিষ্যতে যে কোনো ডিজিটাল সহযোগিতা বা মুক্ত ব্যবসা চুক্তি এই ধারার আওতায় পড়বে, যদি আমেরিকার পছন্দ না হয়। আর্টিকেল 2.3 সাবসেকশন 3 বলছে, বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সাথে এমন কোনো চুক্তি করতে পারবে না যেখানে আমেরিকার কৃষি রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো মানদণ্ড বা SPS নিয়ম থাকে। সহজ বাংলায় বলতে গেলে, কোনো তৃতীয় দেশ যদি বাংলাদেশকে আমেরিকার গমের বিকল্প দিতে চায়, আমেরিকা সেটা আটকে দেওয়ার পথ রাখছে এই ধারায়।
বাণিজ্য, ডিজিটাল, কৃষি এই তিনটার পরিণতি একটাই, চীনের দিকে গেলে আমেরিকার বাজার বন্ধ। স্বল্প মেয়াদে এই চুক্তিতে একটা সুবিধা আছে, আমেরিকার শুল্ক কমবে, পোশাক রপ্তানি টিকবে, কিন্তু দীর্ঘমেয়াদে হিসাবটা কঠিন। বাংলাদেশ যদি আগামী 10 বছরের জন্য চীনের সাথে কোনো বড় অর্থনৈতিক চুক্তি করতে যায়, সেখানে আমেরিকার বাধা পেতে পারে। ভূ রাজনৈতিক কারণে আমেরিকা কোনোভাবেই চাইবে না যে বাংলাদেশ চীনের সাথে বড় চুক্তি করুক দীর্ঘমেয়াদে। বাংলাদেশ যদি ডিজিটাল অবকাঠামোতে চীনা প্রযুক্তি ব্যবহার করতে চায়, আর্টিকেল 3.2 সাবসেকশন 2 সেখানে ছায়া ফেলবে। বাংলাদেশ যদি খাদ্য নিরাপত্তার জন্য নতুন কোনো দেশের সাথে কৃষি চুক্তি করতে চায়, আর্টিকেল 2.3 সাবসেকশন 3 সেখানে বাধা তৈরি করতে পারবে। এক বাক্যে বলি, এই চুক্তি বাংলাদেশের আজকের ব্যবসা চালু রেখেছে, কিন্তু আগামীর কূটনীতি সংকুচিত করেছে। এই চুক্তির প্রভাব কিন্তু কূটনীতির বৈঠকখানায় সীমাবদ্ধ নয়। পোশাক শিল্পে 40 লাখেরও বেশি শ্রমিক কাজ করেন, বেশিরভাগই নারী। তাদের পরিবার প্রতিদিন সেই কারখানার মজুরির উপরেই নির্ভরশীল। চুক্তি মানলে চীনের সাথে সম্পর্ক টানপোড়েন, সাপ্লাই চেনে ধাক্কা। চুক্তি না মানলে আমেরিকার বাজার হারানোর ঝুঁকি, রপ্তানিতে ধস। এই দুই দিকের চাপে যে মানুষগুলো সবচেয়ে বেশি পড়বেন, তিনি কোনো আমলা না, কোনো কূটনীতিক না, তিনি সেই গার্মেন্টস শ্রমিক যিনি সকাল 6টায় কারখানায় যায়, বিকেল 5টায় কারখানা থেকে আসে, কোনো কোনো ক্ষেত্রে ওভারটাইম করে পরিবারের পেট চালায়। চুক্তির এই আর্টিকেলগুলো খারাপ না ভালো সে রায় দেওয়া আমার কাজ না, কিন্তু এইটুকু বলা দরকার, একটা স্বাধীন দেশের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে ব্যবসা করবে, এই সিদ্ধান্ত সেই দেশের জনগণের, আর আমরা সেই তথ্যটুকুই আপনাদের জানালাম। বাকি বিচার আপনারা করবেন। কমেন্টে বলুন আপনার কি মনে হয়, বাংলাদেশের স্বাধীন কূটনীতির অধিকার আছে কি? এই চুক্তির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে। আমরা এই ভিডিওতে তা আলোচনা করেছি। এর পরের ভিডিওতে দেখব এই একই চুক্তিতে কিভাবে বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্য খাতকে হুমকিতে ফেলে দেওয়া হয়েছে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।